নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির এবং অবশ্যই এই ভিডিওতে ইস্ট বেঙ্গল নিয়ে বলবো। যদিও ইস্ট বেঙ্গলের যে পারফরমেন্স লাস্ট ম্যাচে হয়েছে তা ইস্ট বেঙ্গল নিয়ে বলতে খুব একটা আর ইচ্ছে করছে না। আমার মনে হয় যারা দর্শক রয়েছেন তাদেরও আর শুনতে খুব একটা ইচ্ছে নেই কোনো ভিডিও দেখা কিছু শোনা, কারণ মন সত্যি খুব ভারাক্রান্ত। মুম্বাই ম্যাচে যেভাবে ইস্ট বেঙ্গল খেলেছিল তাতে আশায় বুক বাঁধছিলেন সমর্থকরা, কিন্তু আবার ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে যে ফলাফল হলো, যে 3-0 বলে তাদেরকে হারতে হলো, তারপরে খুবই স্বাভাবিক ইস্টবেঙ্গল সমর্থকদের আর সেই জায়গা নেই। কিন্তু যারা ফুটবল ভালোবাসে, যারা খেলা ভালোবাসে, তাদের জন্য এই ভিডিও। কোথাও একটা জায়গায় গিয়ে থেমে থাকলে তো হবে না, তো এগিয়ে চলতে হবে। তো তাই বলবো, যারা এই ভিডিও দেখছেন অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা দেখলাম জামশেদপুরকে 3-0 বলে বেঙ্গালুরু হারিয়েছে, এবং যদিও জামশেদপুরের গোলকিপার যথেষ্ট ভালো গোলকিপিং করেছে, পেনাল্টি বাঁচিয়েছে, তা সত্ত্বেও দেখা গেল যে তারা শেষ মুহূর্ত পর্যন্ত এই ম্যাচ আটকাতে পারলো না, ম্যাচ তাদেরকে হারতে হয়েছে। ফলত বেঙ্গালুরু লাস্ট কয়েকটা ম্যাচে তাদের যে পারফরমেন্স ছিল সেই জায়গায় তারা কিছুটা উন্নতি ঘটালো, লিগ টেবিলেও তারা অনেকটা উঠে এলো। যদিও যদি দেখা যায় যে জামশেদপুর 3 নম্বরে ছিল, 3 নম্বরেই থাকলো। এবং এক্ষেত্রে বলতে হয় যে মোহনবাগানের তাদের কিন্তু লিগ শিল্ড জয়ের ক্ষেত্রে তাদের আর কোনো বাধারই সম্মুখীন হতে হবে না, হাসতে হাসতেই তারা লিগ শিল্ড জয় করবে। এটা তাদের জন্য খুবই ভালো খবর নিঃসন্দেহে। যদিও মোহনবাগান যে পারফরমেন্স করে চলেছে তাতে তাদের আর অন্যদের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না। এবার যদি আসা যায় আজকে ইস্টবেঙ্গলের যে রিলায়েন্স ফাউন্ডেশন লিগে ম্যাচ রয়েছে, সেখানে মোহনবাগানের বিরুদ্ধে তাদের খেলা রয়েছে, ডার্বি রয়েছে, নৈহাটিতে সেই ম্যাচ হবে। এবং এই টিমে সায়ন ব্যানার্জিরা রয়েছে, অবশ্যই আমনসিকে সায়ন ব্যানার্জিদের দিকে নজর থাকবে। যদিও এই সায়ন আইএসএলের টিমে তাকে সেভাবে চান্স দেওয়া হয় না, অনেক রকম বক্তব্য রয়েছে, কিন্তু সায়ন কিন্তু যথেষ্টই ভালো খেলছে ইস্টবেঙ্গলের এই রিলায়েন্স ফাউন্ডেশন লিগের টুর্নামেন্টগুলো, গোলও পাচ্ছে। তো এইটাও যেহেতু ডার্বি, তাই ডার্বির একটা উত্তাপ সে যেই ফরম্যাটে যে লেভেলেই হোক না কেন তার একটা উত্তাপ থাকে। তো নৈহাটির কাছাকাছি যারা থাকেন বা যারা মাঠে যান নিয়মিত, তারা নিঃসন্দেহে সেই উত্তাপ পাবেন। এবং আজকে ম্যাচটা ইস্টবেঙ্গল যদি জেতে তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে অনেকটা তারা এগিয়ে থাকবে। এবার যদি ইস্টবেঙ্গলের টিম সম্পর্কে আসা যায়, ইস্টবেঙ্গলে আর পরবর্তী বিদেশি নিয়ে এই মুহূর্তে কর্তারাও খুব একটা কিছু বলছেন না। হয়তো তাদের বিদেশি তারা আনবেন, কিন্তু এই মুহূর্তে চর্চা যেটা চলছে যে ইস্টবেঙ্গল টিমের কোনো দিন দুর্দান্ত পারফরমেন্স, তো কোনো দিন এই ব্যর্থতা, বিশেষ করে চেন্নাইয়ের বিরুদ্ধে যে ব্যর্থতা, তারা ঘরের মাঠে যে খেলাটা খেললো, তাতে অস্কার ব্রুজো যেমন তার ব্যর্থতা স্বীকার করেছেন, তিনি বলেছেন কোথাও একটা ভুল হয়েছে। তিনি এবার কড়া অনুশাসন বা শাসনের মধ্যে রাখতে চাইছেন। ম্যাচের পরে পরে তিনি প্র্যাকটিসে নেমে পড়েছেন, গতকাল থেকেই টিম নিয়ে প্র্যাকটিসে নেমে পড়েছেন, যেখানে মেসি বাউলিকে খুবই চনমনে দেখিয়েছে, কিংবা রিচার্ড স্যারিসকেও দেখা গিয়েছে প্র্যাকটিসে আসতে। কিন্তু আজকে থেকে আরও পুরোদমে প্র্যাকটিস হবে। কিন্তু অস্কার যে ভুলগুলোর কথা তিনি বলছেন, যে সাউল ক্রেসপো বা রাকিবদের নামানোটা বোধহয় ভুল হয়েছে, কারণ তারা সবে সবে চোট থেকে ফিরেছিল। তো চেন্নাইয়ের যে পরের পর আক্রমণ, সেই আক্রমণটা সামলানোর জন্য তারা ততটা প্রিপেয়ার্ড ছিল না। কিন্তু অপরদিকে কর্তারা বা ইনভেস্টর, যেটা আবার শোনা যাচ্ছে কোথাও নাকি, যে ইনভেস্টর ইমামি গ্রুপ, তারা হয়তো এই সিজন বা আইএসএলের পরে ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। এটা নিয়ে একবার আমাকে প্রশ্নও করেছিলেন আমার একজন দর্শক। তবে বলবো, এটা নিয়ে পাকাপোক্ত কোনো খবর ইনফ্যাক্ট নেই। তবে এই ম্যাচটার শেষে আমরা ইমামি কর্তাদের একজনের বক্তব্য শুনেছিলাম, তিনিও হতাশ, স্বাভাবিক, খুবই স্বাভাবিক টিমের এই পারফরমেন্সের পরে। তারাও বলছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখতে হবে, কোথায় সমস্যা হচ্ছে। ইস্টবেঙ্গল কর্তারাও বলছেন সমস্যাটা কোথায় তারা বুঝতে পারছেন না, যে এই টিমটা কোনোদিন দুর্দান্ত খেলছে, তো কোনোদিন এমন চরম ব্যর্থতা, তো তারাও বুঝতে পারছেন না, যেটা ইমামি কর্তারাও বুঝতে পারছেন না। ছেড়ে চলে যাচ্ছেন এমন কিন্তু কেউ বলেননি। তারা এরপর কী করবেন পরবর্তীতে বোঝা যাবে। অবশ্য হতেই পারে যে ওয়ান ফাইন মর্নিং কর্তারা কথা বললেন, তারা বললেন টিম তো ভালো তৈরি করে দিয়েছি, কিন্তু পারফর্ম করতে পারছে না, তো আমরা টাকা দেবো না।
আমি দেখলাম একটা জায়গাতে দেবব্রত সরকার তিনি বলেছেন টিম ভালো দেওয়া হয়েছে, বা ইনভেস্টার ইমামি গ্রুপও তারা বলছেন যে ভালো টিম করেও কী করে হারতে হচ্ছে পরের পর ম্যাচ, কী করে এই পারফরমেন্স 11 নম্বর থাকছে দল, সেটা তারা বুঝতে পারছেন না। তো আমি বলবো ভালো টিম হয়তো করা হয়েছে শুরুর দিকটা, কিন্তু শুরুর দিকে যে ব্যর্থতা সেটা ঢাকতে যা দরকার ছিল, যে তৎপরতা দরকার ছিল, বিশেষ করে উইন্টার ট্রান্সফার উইন্ডোকে যেভাবে কাজে লাগানোর দরকার ছিল সেটা কাজে লাগানো হয়নি। 1, 2 হচ্ছে এত প্লেয়ারের একসঙ্গে চোট পাওয়া। প্রি সিজন করেছিলেন কার্লোস কুয়াদ্রাত, কিন্তু সেই প্রি সিজনের কোনো সুফলই ইস্টবেঙ্গল পায়নি, বরং পরের পর ম্যাচ হারে কার্লোস কুয়াদ্রাত তিনি পাত্তারি উঠিয়েছেন। তার যে ফিজিও তার সঙ্গে ছিলেন তিনি টিমটাকে ঝুলিয়ে গেছেন। তো এগুলো যদি কর্তারা না বুঝতে পারে কিছু বলার নেই। এখন কর্তারা বলছেন যে এই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে বা টিমকে বার করে নিয়ে আসতে পারেন কোচ অস্কার বুজো। এখন অস্কার বুজো যেটা চাইছেন সেটা তো তাকে দিতে হবে। তো তিনি অনেক দিন ধরে গলা ফাটাচ্ছিলেন একজন ভালো মানের বিদেশি দেওয়া হোক, সেটা তাকে দেওয়া হয়নি। শেষ মুহূর্তে এসে দেওয়া হয়েছে, এবং এই চেন্নাই ম্যাচের আগে একজনকে নিয়ে আসা হলো, তো তাকে কোনো মতে একটু প্র্যাকটিস করিয়ে গা ঘামিয়েই তাকে মাঠে নামিয়ে দেওয়া হলো। তো এর কাছ থেকে তো আশা করা যায় না যে তিনি নামবেন আর গোল করে বেরিয়ে যাবেন। ফুটবল এত সহজ নয় বিষয়টা। 2, রিচার্ডকে নিয়ে আসা হলো ডার্বির আগে যদিও তাকে ডার্বিতে নামানো গেল না, কিন্তু সেই রিচার্ড দেখা যাচ্ছে যতটা তিনি স্কিলফুল যতটা তার গতিবেগ রয়েছে ততটাই তিনি কিন্তু গোল কানা। শট মারলেন, ওপেন নেট বল পেয়েও তিনি বাইরে শট মারছেন। পাস দিলে হয়তো দিয়ামান্তাকোস গোলটা করতে পারতেন, আমি জানি না দিয়ামান্তাকোস সেদিনকে গোল করতে পারতেন কিনা। তার যা ফর্ম দেখতে পাচ্ছি আমার মনে হয় তিনি পেনাল্টির বহু দাবি করেন, পেনাল্টি পেলেও গোল করতে পারবেন কিনা সন্দেহ আছে। তো এই যদি প্লেয়ারের মান হয়, এখন রিচার্ডকে নিয়েও তো প্রশ্ন জাগছে তার ফিটনেসের এই কেন হাল। তো এইগুলো কারা দেখবেন? কর্তারা দেখবেন অতি অবশ্যই। আমি জানি না, রিচার্ড হয়তো পরবর্তী ম্যাচগুলোতে ভালোই খেলবেন, ভালো খেলছেন, কিন্তু গোলটা হচ্ছে না। তো এই গোলটা কাদের করতে হবে? ফরওয়ার্ডকে করতে হবে। ফরওয়ার্ডদের ধারাবাহিক ব্যর্থতা চলছে। দিয়ামান্তাকোস দিনের পর দিন গোল পাচ্ছেন না, পাসও দিতে পারেন না ভালো, যেটা থেকে গোল আসতে পারে 2-1 ছাড়া। তবু ডেভিডকে বসিয়ে রাখা হয়। জুনিয়র প্লেয়ারদেরকে আর সুযোগ দেওয়া যেতে পারত, যেখানে এত নামি বিদেশিগুলো সফলতা পাচ্ছে না সেখানে জুনিয়র প্লেয়ারদের বসিয়ে রাখার কী মানে, এটা কেউই বুঝতে পারছে না। তো এটা তো কোথাও কি কর্তারাও বোঝাতে পারেন যে ডেভিড যেখানে নামলে গোল পায় তো তাকে আর একটু ম্যাচ টাইম দেওয়া যেতে পারে। এটা অস্কারকে কেউ তো বলতেই পারতেন। আমার মনে হয় কর্তারা এই বিষয়গুলো বলবেন আশা করবো। আর আগামী দিনে তারা কোচের ওপর সমস্ত কিছু দায় না ঝেড়ে দিয়ে নিজেদের দায়িত্বটাও একটু বুঝে নেবেন যে প্লেয়ারদেরকে সঠিক সময় আনতে হবে, ভালো টিমটা করে প্রপার কোচ এবং এই যে টিমটা যার হাতে ছাড়ছেন তিনি ঠিকঠাক পরিচালনা করছেন কি না সেটা ম্যাচের পর ম্যাচ অপেক্ষা না করে শুরু থেকে একটু তাকেও কোথাও গিয়ে একটু প্রেশারে রাখা বা কড়া হাতে গোটা বিষয়টা কন্ট্রোল করা, একটা ঠিকঠাক মানের প্লেয়ার নিয়ে আসা। কাকে নিয়ে আসছে কী নিয়ে আসছে সেগুলো দেখে নেওয়াটা দরকার। পাশের ক্লাব মোহনবাগানে যেখানে ডিফেন্সের যে টিম আর সেখানে পাশের ক্লাব মোহনবাগানে যেখানে ডিফেন্স বলুন, মাঝমাঠ বলুন কিংবা ফরওয়ার্ড, যে মানের প্লেয়ার তারা নিয়ে আসতে পেরেছেন, ইস্টবেঙ্গল পারেন না কেন? ইস্টবেঙ্গলের কর্তারা কেন পারেন না এবং কেন এত দেরিতে জাগেন তারা? উইন্টার ট্রান্সফার উইন্ডো পুরো চলে গেল, প্লেয়ার এলো একজন, যেখানে তাদের ডিফেন্সের প্লেয়ারের দরকার ছিল প্লেয়ার আনাই হলো না। হেক্টরের ওপর ভরসা করা হচ্ছে, যার গত ম্যাচে তিনি বোধহয় গুনে 2-3টে বলে পা লাগিয়েছে। তো এই প্লেয়ারগুলোকে নিয়ে এসে তারপর বলবেন কোচকেই এই ব্যর্থতার দায় নিতে হবে বা তাকে এই ব্যর্থতা থেকে বার করে নিয়ে আসতে হবে। হাউ, কী করে তিনি নিয়ে আসবেন সেটাও তো বাতলে দিতে হবে। সেই মানের প্লেয়ার কোচ যেমনটা চাইছেন সেটা দিতে হবে। সেটা না দিয়ে আমার মনে হয় না এই দাবিটাও করা ঠিকঠাক হচ্ছে কর্তাদের। তো ইস্টবেঙ্গল কোচ আইএসএলের মোহ মায়া ত্যাগ করছেন, আইএসএলে আর কিছু হবার নেই। যে কটা ম্যাচ আছে সে কটা ম্যাচ, পরবর্তী ম্যাচ মোহামেডানের বিরুদ্ধে আছে 16 তারিখে, সে কটা ম্যাচ তারা জিততে চাইছেন সম্মানজনক জায়গায় শেষ করতে পারে যাতে, এটা আমি বহু ভিডিওতে বলেওছি। এখন লক্ষ্য এএফসি, যদি সুপার কাপ হয় তো সুপার কাপ, যদিও ফেডারেশনও কিন্তু এখনও বলে উঠতে পারেনি সুপার কাপ হবে কি হবে না, বলে কীভাবে কোথায় হবে, এই সমস্ত বিষয়গুলো এখনও ক্লিয়ার নয়। এএফসি চ্যালেঞ্জ লিগই এখন ইস্টবেঙ্গলের পাখির চোখ, তো তার জন্য প্রিপেয়ার হচ্ছে অস্কার বুজোর ছেলেরা। দেখা যাক, এএফসিও কিন্তু এতটা সহজ হবে না। এই ডিফেন্স নিয়ে, এই টিম নিয়ে এএফসিতে
একের পর এক কঠিন চ্যালেঞ্জ কী করে মোকাবিলা করবে ইস্ট বেঙ্গল সেটা ভাবতে হবে। তো পরবর্তী সিজনের জন্য আমার মনে হয় ইস্ট বেঙ্গলকে এখন থেকে তেড়ে ফুঁড়ে নামা উচিত। ইস্ট বেঙ্গল কর্তাদেরকে যে কাকে কাকে রাখবো আর কাকে কাকে রাখবো না এটা সঠিক রিড করতে পারাটা, সেটা দেখতে হবে। আর অন্য টিমের ব্যর্থ ফুটবলারদের আনলেও চলবে না। তবে একটা বিষয় বলতেই হয় যে দিয়ামান্তাকসের মতন ফুটবলার যে দিনের পর দিন ব্যর্থ হবেন এটাও এক্সপেক্টেড নয়, কারণ তিনি গতবারে গোল্ডেন বুট উইনার, তিনি গোল করতেই পারছেন না, একেবারে গোল কানা হয়ে গেলেন, এটা কি করে হলো? এটাও তো দেখার দরকার রয়েছে। কোথায় সমস্যা হচ্ছে সেটা বোঝার বোধহয় খুবই দরকার হয়ে পড়েছে। দেখা যাক কি হয়, তবে হতাশ হলে চলবে না, হাল ছাড়লে হবে না। পরবর্তী ভিডিওতে আশা করি আরও ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।